সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন অধ্যাপক ও নগর বিশেষজ্ঞ ডক্টর আদিল মোহাম্মদ খান। আরেকজন অতিথি রয়েছেন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কী হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় ফ্যাসিবাদী স্বৈরাচারী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 21 জানুয়ারি 2026। শেখ হাসিনার শাসনামলের 15 বছরে শুধুমাত্র এই দিনটিতে কী কী ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2010 মানুষ ও যানবাহনের চাপ নিতে পারছে না ঢাকা। 2011 হতবাক বিনিয়োগকারীরা, বিক্ষোভ। 2012 বিমানবন্দরকে ঘিরে অসংখ্য অবৈধ স্থাপনা, মাসে কোটি টাকার চাঁদাবাজি। 2013 ঠিকাদারিতে অনিয়ম, ছাত্রলীগ সভাপতির হাতে প্রকৌশলী লাঞ্ছিত। 2015 খালেদার অফিসে অপারেশনের দাবি আজাদের, শামীম ওসমান চান নিঃশেষ করার একটি নির্দেশ। 2016 পঞ্চদশ সংশোধনী ছিল উচ্চ পর্যায়ের ষড়যন্ত্র। 2017 10 মাসেও শনাক্ত হয়নি তনু হত্যার বিচার। 2018 রোহিঙ্গা প্রত্যাবর্ষণ নিয়ে সংশয়। 2019 খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। 2022 যোগাযোগ সহ নানা খাতে দুর্বলতা, ভালো নেই গ্রামের মানুষ। 2024 বিদায়ী সমাজ কল্যাণমন্ত্রী, সরকারি দুটি বাসা দখলে রাখেন নুরুজ্জামান। দর্শক, শিরোনামগুলি দেখলাম, এবার শুনবো আলোচনা। শুরুতেই যাচ্ছি ডক্টর আদিল মোহাম্মদ, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি 2012 সালের একটি সংবাদের শিরোনামে আমরা দেখছি বিমানবন্দরকে ঘিরে অসংখ্য অবৈধ স্থাপনা, মাসে কোটি কোটি টাকার চাঁদাবাজি। এগুলো কি প্রশাসন, পুলিশ এবং রাজনৈতিক নেতৃত্বের জ্ঞাতসারেই সম্ভব হয়নি, না এগুলো শুধুমাত্র রাজনৈতিক প্রভাবের কারণেই হয়েছে, অথবা প্রশাসনের একপেশে দায়িত্বহীনতার কারণে হয়েছে, না পরস্পরের যোগ সাজসে এটি হয়েছে? ভবিষ্যতেও কি এই প্রক্রিয়া দেখতে পাবো কিনা? একটা দেশ তৈরি হয় কিন্তু সবকিছু শৃঙ্খলার মধ্যে আনার জন্য। এই জন্যই তো রাষ্ট্র এবং জঙ্গলের শাসনের মধ্যে পার্থক্য থাকে। এখন রাষ্ট্রের মধ্যে ক্যাপিটালের মধ্যে বিমানবন্দর এত গুরুত্বপূর্ণ, তার আশেপাশে কী ধরনের স্থাপনা হবে বা না হবে তার কিন্তু একটা সুনির্দিষ্ট গাইডলাইন আছে, এবং সেই গাইডলাইন অনুযায়ী বিমানবন্দরের আশেপাশে বিমান অবতরণ উড্ডয়নের জন্য একটা হাইট জোনিংও থাকে, এবং সেখানে কী ধরনের স্থাপনা হওয়া উচিত সেই গাইডলাইনগুলো আমাদের ঢাকার ডিটেল এরিয়া প্ল্যানের আগে 1995 সালে কিন্তু মেট্রোপলিটন ডেভেলপমেন্ট প্ল্যান হয়েছিল। সেখানে বলা ছিল বিমানবন্দরের আশেপাশে অনেকটুকুই হাইট কন্ট্রোল, ডেভেলপমেন্ট কন্ট্রোল থাকার কথা। এবং সাম্প্রতিক সময়ে যখন মাইলস্টোন দুর্ঘটনাটা হলো, সেই দুর্ঘটনার পরে সরকার একটা তদন্ত কমিশন করেছিল, সেটা আমি সদস্য ছিলাম। তো সেগুলোতে আর আমি নিজে যেহেতু নগর পরিকল্পনা, সেটার কারণেও জানি যে আসলে এই যে বিমানবন্দরের আশেপাশে যে ধরনের উন্নয়ন পারমিশন করা যেত এবং যেটা যেত না, সেটার কোনো ধরনের বালাই ছিল না, যে যার মতো ইচ্ছে মতন ভবন করেছে। এখন এই যে, এবং এটা শুধু বিমানবন্দরের আশেপাশে চিত্র না, সারা ঢাকা শহরেই, এমনকি খোদ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ যাদের দায়িত্ব হচ্ছে সকল উন্নয়ন নিয়ম মাফিক দেশের পরিকল্পনা আইন অনুযায়ী হচ্ছে কিনা দেখভাল করা, তারা নিজেরা বলছে তাদের 70 থেকে 80% ভবনে কোনো না কোনো ধরনের ডেভিয়েশন আছে। এখন ডেভিয়েশন আছে, পেছনের কারণটাই আপনি জিজ্ঞেস করলেন। এটা কি শুধুমাত্র যিনি ভবনটা বানাচ্ছেন তার গাফিলতি? অবশ্যই যিনি ব্যক্তিগতভাবে ভবন বানাচ্ছেন বা তার তো আগ্রহ থাকবে, কিন্তু এখানে যারা প্রতিষ্ঠান নিয়ন্ত্রক কর্তৃপক্ষ, এখানে নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশনের দায় আছে, আরও বিভিন্ন ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তর থাকে, জেলা প্রশাসন থাকে, এই যে আইন শৃঙ্খলা বাহিনী থাকে। এবং আপনি আরেকটা শব্দ বলেছেন যে পলিটিশিয়ানরা যারা আছেন তারাও এই ক্ষেত্রে অবৈধ ইনফ্লুয়েন্স করে কিনা। আমরা যাদের কথা বললাম সবার তো দায় আছি, এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন আইনের ভায়োলেশনের ক্ষেত্রে, যেটাকে আমরা দেখেছি ড্যাপের আইন চেঞ্জ করার ক্ষেত্রে অনেক সময় কিন্তু সরকারের পক্ষ থেকে এক ধরনের চাপও এসেছে। তাহলে এই যে সবাই মিলে একটা চক্র, এই চক্রে এখন কেউ বলতে পারবে না যে একজন সরকারি আমলা তিনি যদি বলেন যে আমাকে উপর থেকে চাপ দেওয়া হয়েছে বিধায় আমি করেছি, সেটাও আবার আপনি সেটা মেনে নিতে পারেন না।
কারণটা হচ্ছে সরকারি আমলা তিনি কিন্তু উপরের চাপের কাছে দায়বদ্ধ না, তিনি কিন্তু জনগণের টাকায় বেতন পান, তিনি কিন্তু জনগণের কাছে দায়বদ্ধ। তাহলে ওনার দায়িত্ব ছিল যে আমি এটাকে ডিনাই করব। তাহলে ওনার মতো যদি 100 জনের মধ্যে যদি 100 জনই যদি ডিনাই করে, তাহলে কোনো চাপেই কিন্তু আসলে এই আইনগুলো পরিবর্তন হওয়ার কথা না। তাহলে এটা একটা নেক্সাস, এই নেক্সাসের মধ্যে বিগত প্রায় 2 দশক ধরে মানে সরকারি সকল সংস্থা তো ভেঙে পড়লো, কেননা এক সরকার যে দীর্ঘ সময় স্বৈরাচারী কায়দায় ভোট না নিয়ে ক্ষমতায় চালিয়েছে এবং তারা একের পর এক তাদের ক্ষমতা পুঞ্জীভূত করেছে। পুঞ্জীভূত করতে গিয়ে তারা যেমন তাদের অনৈতিক বিভিন্ন ধরনের তাদের ডিমান্ড সেটা পূরণ করার জন্য এই সরকারি আমলারা তারাও ফেসিবাদী আচরণ করেছে। কেননা অনেক দেখবেন যে আমলা যারা সরকারি কর্মকর্তা তারা কি করেছে, ফেসিবাদী সরকারের সাথে একত্রিত হয়ে মিলেমিশে একাকার হয়েছে। রাষ্ট্রে কিন্তু সবচেয়ে ভয়ের জায়গাটা ওইটা, যে পলিটিশিয়ানরা যদি মানে যদি সেই অর্থে নৈরাজ্য তৈরি করে তাদের তো পরিবর্তন হয়, কিন্তু আমলাদের পথটা তো সেই অর্থে তুলনামূলক স্থিতিশীল, তারা থাকেন। তাহলে তারাই কি করে, পরবর্তীতে নতুন যারা আসেন তাদেরকে আবার তারা যেহেতু ইতিমধ্যে দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত, তারা নতুন যারা আসেন তাদেরকে কি করেন, সেভাবে সেই দুর্নীতির কায়দা নিয়ে যান। যেটাই তত্ত্বাবধায়ক সরকার আমলে দেখেছি, অনেক উপদেষ্টার পিএসের নামে শত শত কোটি টাকার দুর্নীতি পাওয়া গেল। এত বড় গণঅভ্যুত্থানের পরে তো এই কথা শোনার জন্য আমরা জাতি প্রস্তুত ছিলাম না। তাহলে এটা কেন হলো? কেননা ওই যে আমলাতন্ত্রের তেমন কোনো পরিবর্তন হয়নি। এমনকি আমলাতন্ত্রের যে সংস্কার নিয়ে যে কমিশন করা হয়েছিল, সেই কমিশনের সংস্কার প্রস্তাব নিয়ে কোনো আলাপ নেই। এবং সেই কমিশনের যখন রিপোর্ট প্রস্তুত হচ্ছে তখনই আমরা শুনেছি যে আমলাতন্ত্রের মধ্যে বিশেষ করে প্রশাসন ক্যাডার তাদের অনেক বিষয় নিয়ে তাদের কি আছে, অনীহা আছে। এবং শেষ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের বা অন্তর্বর্তী সরকারের পক্ষেও দেখা গিয়েছে তেমন কোনো জোরালো ভূমিকা নাই। তাহলে দেশের আমলাতন্ত্র তো একটা পজিটিভ নোট হওয়ার কথা, দেশে আমলাতন্ত্র তো লাগবে, আমলাতন্ত্র ছাড়া দেশ চলবে না, বাদ দেওয়া যাবে না। তাহলে এইটা কেন স্বাধীনতার 55 বছর পরে এইটাকে আমাদেরকে নেগেটিভ ব্র্যান্ডিং আসলো? সুদীর্ঘ চর্চা, যেখানে আমলাতন্ত্র তারা ক্ষমতার একটা আলাদা বলয় তৈরি করেছে, তার সাথে জনগণের দুর্বল দূরত্ব আর যারা পলিটিশিয়ান যারা আছেন এবং বিজনেসম্যান এদের সাথে আমলাতন্ত্র একটা নেক্সাস। সেই নেক্সাসের কারণেই আমাদের ল্যাক অফ গভর্নেন্স, যেটার ফলশ্রুতিতে আপনি দেখবেন যে ঢাকা শহরে অনেক বড় বড় হোটেল সেটা কিন্তু মানে আপনার হাইট ভায়োলেশন করেছে। ঢাকার একদম প্রাণকেন্দ্রে বড় বড় হোটেল সেটা কীভাবে হাইট ভায়োলেশন করে, আপনার 15 তলার উচ্চতা নিয়ে 28 তলা 30 তলা করছে। মানে এটা প্রকাশ্য দুর্নীতি। মানে এই দুর্নীতি দেখার জন্য তো দৃশ্যমান, অথচ রাজু সে এই ঢাকা শহরে থেকে এসে বলে সে জানে না। তাহলে আপনি কিভাবে চিন্তা করেন তার কাজটা কি, বুঝতে পারছেন? এইভাবে একটা যেই মানে এই জন্য তো আমরা বলছি যে একটা প্রাতিষ্ঠানিক সংস্কার দরকার, যেখানে যিনি মানে আইনের ব্যত্যয় করবেন তিনি যেই হন না কেন, তিনি আইনের ঊর্ধ্বে না। মেসেজটা তো সেটাই হওয়ার কথা ছিল। ফিউচারেও তো আমরা এখন তো একটা বেটার বাংলাদেশ নির্মাণের জন্য সবাই মিলে চেষ্টা করছি, সব রাজনৈতিক শক্তি, জানি না প্রশাসনের কি অবস্থা, কিন্তু সবার মধ্যে এটা আমরা তো আসলে প্ল্যান নিয়ে কাজ করছি। যেমন ঢাকা ডিটেল এরিয়া প্ল্যানের সংস্কারের নাম দিয়ে যেভাবে পরিবর্তন করা হয়েছে, শুধুমাত্র ব্যবসায়ীদের চাপে এই সরকার পরিবর্তন করেছে, আমরা চূড়ান্ত হতাশ হয়েছি। কেননা এটা তো এই সরকারের কাছে প্রত্যাশিত ছিল না। এই সরকারের দায়িত্বই ছিল যেটা জনস্বার্থ, পরিবেশকে রক্ষা করবে। যেই ঢাকা শহর বিশ্বে অবাসযোগ্য, সেখানে মানে তার ধারণ ক্ষমতার কয়েক গুণ জনসংখ্যা ইতিমধ্যেই শহরে আছে। এটা বিকেন্দ্রীকরণের কথা তো সরকারি বিভিন্ন পলিসি ডকুমেন্ট আছে। তো সেই বিকেন্দ্রীকরণের আলাপ বাদ দিয়ে মানে এই সরকার, নতুন সরকার আসার পরেই কারা এই ধোঁয়াটা তুললো যে ড্যাব সংস্কার করে ফার বাড়াতে হবে, বড় বড় ভবন করতে দিতে হবে, এটা তো আলাপের জায়গা ছিল না। তাহলে এই যে ভূত, যে আমরা আমলাতন্ত্রের ভূত, তারা যেন বিভিন্ন আপনার হচ্ছে পলিটিশিয়ানদের উপর সওয়ার করে, এটা প্রমাণ হচ্ছে এই আইন কানুনগুলো পরিবর্তন করা এখনো আমরা পারিনি। ঠিক আছে, এটা একটা মানে এবং ইতিমধ্যে দেখেন আপনি যদি কান পাতেন মানে জনগণের যে শব্দগুলো তো শোনা যায়, জনগণ কিন্তু অনেক হতাশ হয়েছে যে যেই সংস্কারটা তারা আশা করেছিল এত বড় গণঅভ্যুত্থানের পরে সেটা পাইনি। এখন হয়তো নতুন সরকারের দিকে জনগণ তাকিয়ে আছে, তারা এসে যদি ভালো কিছু করতে পারে করার তো নতুন সরকারকে তো এই সরকারও যদি অসহায় আত্মসমর্পণ করতে হয় তাহলে পরবর্তী সরকার তো একটি রাজনৈতিক সরকার, সেখানে নানান ধরনের হিসেব নিকেশ তাদের থাকবে না। এখন দেখেন মানে আপনি তাত্ত্বিকভাবে বলেন রাজনৈতিক সরকারের কাছেই তো মানুষের প্রত্যাশা সবচেয়ে বেশি থাকবে, কেননা সে জনগণকে প্রতিশ্রুতি দিয়ে এসেছে। অন্তর্বর্তী সরকার তো সেই অর্থে সিলেক্টেড, কিন্তু জনগণের সরকার না। তো এখন রাজনৈতিক সরকারকে তো আমাদের দ্বারা ভোটের দ্বারা নির্বাচিত, তো অধিকাংশ জনগণ যেটা আকাঙ্ক্ষা করে সেটার বাইরে গিয়ে সে একটা ব্যবসায়ীর কথা বা একটা গোষ্ঠীর কথায় উঠবে বসবে, এটা তো কখনোই প্রত্যাশিত না।
এবং যদি ভোটটা যদি সঠিকভাবে হয়, এই রাজনৈতিক দলকে জানতে হবে 5 বছর পরে তাকে আবার জনগণের মুখোমুখি হতে হবে, আবার স্থানীয় সরকারগুলো 3 বিটিন নির্বাচনগুলো হয়, তাহলে তখন আপনাকে জনগণের মুখোমুখি হতে হবে। তাহলে মানে থিওরিটিক্যালি তো তাই হওয়ার কথা ছিল, রাজনৈতিক মানে যে সরকার আসবে শুনে আমাদের আরও বেশি উচ্ছ্বসিত হওয়ার কথা যে না আমরা আরও বেটার একটা সরকার পাবো, কিন্তু উচ্ছ্বাসটা নাই। কেননা অতীতে আমরা যা অভিজ্ঞতাগুলো দেখেছি এবং বর্তমানেও যে দেখেন আপনার এইবারের যে সিলেকশনগুলো হয়েছে, আপনি ধরেন এক একটা বড় দল তার 300টা আসনের মধ্যে তো আমরা প্রত্যাশা করতাম যে একটা সংসদীয় আসনে কি একজন যোগ্য ব্যক্তি নাই যে সৎ, তাকে আমরা জনগণ জানে সৎ। আপনি দেখবেন প্রচুর অসৎ লোক যারা অতীতে দুর্নীতির সাথে সংশ্লিষ্ট ছিল, ঋণ খেলাপি বা অনেক ধরনের রাজনৈতিক হত্যাকাণ্ডের সাথে যার নাম আছে, এই ধরনের অনেকের নাম আপনি দেখবেন যে এই নির্বাচনের তালিকা আছে বড় বড় দলের। তাহলে এই যে শুদ্ধির জায়গাটা যেটা, সে হ্যাঁ কেউ যদি কোনো অপরাধ করে তারও তো শুদ্ধির একটা প্রসেস আছে, আপনি শুদ্ধির প্রসেস শেষ করে তারপর রাজনীতিতে আসতে পারেন। কিন্তু ইতিমধ্যে আপনার নামে মামলা আছে, আপনি ঋণ খেলাপি, দুর্নীতিবাজ, আপনি সমাজে যাদের সাথে উঠা বসা করেন, এটা প্রকাশ্য যারা এরকম সন্ত্রাসী অনেকের সাথে আপনার উঠা বসা আছে, এমন অনেক লোক তো মনোনয়ন পেয়েছে। এই জিনিসগুলো মানুষকে হতাশ করে। এবং দেখেন অনেক আবার আপনি যে স্বতন্ত্র প্রার্থী হতে যান, একটা ভালো লোক দেখা যাচ্ছে যে কি স্বতন্ত্র প্রার্থী হতে গেলে অনেক মানুষের একটা সিগনেচার স্বাক্ষরের একটা বিষয় থাকে, তাহলে সেটাও তো আসলে একদিকে আপনার একটা ধরনের প্রতিবন্ধকতা তৈরি করছে যে যারা স্বতন্ত্রভাবেও যদি কেউ রাজনীতিতে আসতে চায়। তাহলে ডিলেমা যেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে শুদ্ধি, সেই শুদ্ধিটা সেভাবে হয়নি যে একদম সেরকম না, কিছু কিছু তো নিশ্চয় আন্ডারস্ট্যান্ডিং আছে। মানে এত বড় একটা স্বৈরাচারী সরকারকে যেভাবে পালিয়ে যেতে হলো, তাহলে ভবিষ্যতে যদি কেউ আবার এই ধরনের স্বৈরাচারী হওয়ার মতো আচরণ দেখায় তাকেও পালিয়ে যেতে হবে। দলগুলোর কাছে আশা করতে চাই তারা যেন অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের দিনে তার সুশাসনটা নিশ্চিত করে। সাইফুল ইসলাম, একই বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। বিমানবন্দরের মতো জায়গা, সেটাকে ঘিরে যখন কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ আসে, তখন এটি বোঝা যায় যে সেখানে আসলে কোনো না কোনোভাবে একটা নেগোসিয়েশনের মাধ্যমে হচ্ছে, কোনো না কোনো পক্ষই তো নিচ্ছে, যেই নেক। তো তখন বোঝা যায় যে সেখানে আসলে রাষ্ট্রের শাসন, আমার মনে হয় কোনো একটা অপরাধ চক্রের শাসন সেখানে আসলে চলছে। এটি তারই বহিঃপ্রকাশ। এবং বিমানবন্দর একটা সেন্সিটিভিটি, আপনার বুঝতে হবে যে বিমানবন্দর ঘিরে কী হয়। বিমানবন্দরে আপনার ইন্টারন্যাশনাল যে প্রবেশদ্বার, সেটার অন্যতম হচ্ছে বিমানবন্দর। এরপরে বিমানবন্দরে যে অস্ত্র থেকে শুরু করে নানান ধরনের পণ্য এবং রাষ্ট্রের যত সেন্সিটিভ যা যা আছে সেগুলো কিন্তু এই বিমানবন্দর হয়েই আসে। তো সেই জায়গায় এটির নিয়ন্ত্রণ যখন একটা অপরাধ চক্রের হাতে চলে যায়, তখন বোঝা যায় যে শুধুমাত্র বিমানবন্দর এবং শুধুমাত্র দুর্নীতি এখানে ফেক না, রাষ্ট্রের সার্বভৌমত্ব তখন হুমকির মুখে পড়ে যায় এবং রাষ্ট্র তখন একটা চ্যালেঞ্জের মুখে পড়ে এবং রাষ্ট্রের নিরাপত্তা তখন হুমকির মুখে থাকে। এবং এটি সার্বিক তত্ত্বাবধানে একটা নির্দিষ্ট চক্রের কাছে আসলে এই রাষ্ট্রটি আসলে জিম্বি হয়ে যায়। তো তেমন একটি বিষয়, এবং এটি একেবারে হালকা করে দেখার বিষয় না। এটি অনেক আগ থেকে আমরা শুনে আসছি যে বিমানবন্দরের আশেপাশে যে স্থাপনাগুলো হচ্ছে, এগুলো নিয়ে বিভিন্ন সময় রিপোর্ট হয়েছে, আপনার যুগান্তর থেকে শুরু করে বিভিন্ন পত্রিকায়। কিন্তু সত্যি কথা বলতে সরকার কোনো ধরনের ইনিশিয়েটিভ সেভাবে নিতে পারেনি। এরপরে ভাই যে কথাটি বললেন, এই যে মাইলস্টোন ট্র্যাজেডির কথা যে ভাই বললেন, মাইলস্টোন ট্র্যাজেডির পরে আমরা ভেবেছিলাম যে বিমানবন্দরকে ঘিরে বা বিমানকে ঘিরে একটা বৈপ্লবিক পরিবর্তন আসবে, যেহেতু একটি বিপ্লবী সরকারের মতো একটা যে বর্তমান যে গণঅভ্যুত্থানের সরকার রয়েছেন তারা করবেন। কিন্তু আমরা দেখলাম যে ওই তদন্ত প্রতিবেদনের নামে একটা কমিশন গঠন করা হলো, নামে মাত্র একটা টিম গঠন করা হলো, কিন্তু আলটিমেটলি কোনো কাজই হলো না। যখন ইস্যুটা চাপা পড়ে গেলো, নতুন ইস্যু আসলো, ওই ইস্যু নিয়ে আর কোনো কথা নাই। তো এটি আসলে কোনোভাবেই কাম্য না। আমরা মনে করছি যে রাষ্ট্রের সামগ্রিক পরিবর্তনটা খুব জরুরি এবং এইখানে আসলে বিমানবন্দর নয়, সারা বাংলাদেশেই যে অবৈধ স্থাপনা, এই যে রাজুককে কোনোভাবে কনভেন্স করে, কোনো একটা নির্দিষ্ট ব্যক্তিকে কনভেন্স করে এই যে 5তলা বিল্ডিংয়ের যে অনুমোদন পাওয়ার কথা সেটা 7তলা হয়ে যাওয়া, 8তলা হয়ে যাওয়া, এবং এটা আসলে হয়তো আমরা ওই রকম আল্লাহ রসের সহমত আছে, আমরা ওইরকম বড় কোনো ট্র্যাজেডির মধ্যে দিয়ে যাচ্ছি না। ভবিষ্যৎ রাজনীতিকে আপনারা কি দেখেন? আমরা তো একটা স্বপ্ন নিয়ে আসলে জুলাই গণঅভ্যুত্থান করেছিলাম, তারপরে একটা পরিবর্তন চেয়েছিলাম, কিন্তু আসলে কাঙ্ক্ষিত পরিবর্তন কখনোই আসলে হয়নি। এবং এই যে 2000-এর মতো শহীদ হলো, তারপরে নির্বাচিত সরকার আসলে কি সেটি হবে? রাজনৈতিক নির্বাচিত সরকারের সুবিধা একটাই, নির্বাচিত সরকারের গার্ডস থাকে, সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা তাদের অনেক বেশি থাকে এবং তাদের যেহেতু সারা দেশব্যাপী তাদের একটা বলয় রয়েছে, সেক্ষেত্রে তারা চাইলে অনেক কঠিন সিদ্ধান্তগুলো তারা নিজেদের মতো করে নিতে পারেন। সেই জায়গায় যদি যেই নির্বাচিত সরকার আসবে, সেই সরকার যদি জনগণের কথা চিন্তা করে, জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের কথা চিন্তা করে, সেই সরকার তো আপনারাও সেই সরকারের অংশ হতে পারেন। না নিশ্চয়ই, মানসিকতায় পরিবর্তন আনতে পেরেছেন। যেহেতু আমরা রাজনীতি করি, আমরা তো অবশ্যই
উই আর দ্য পার্ট অফ দি গভর্নমেন্ট টু সাম এক্সটেন্ট, যেই গভর্নমেন্ট আসবে, যেহেতু আমরা ফ্যাসিবাদের বিপক্ষের শক্তি, এখন আমরা যারা ফ্যাসিবাদের বিপক্ষের শক্তি ছিলাম তারাই তো এখন রাজনীতিটা আমরা করছি। আপনারা যারাই ফ্যাসিস্ট হবার সম্ভাবনা আছে? কেউ, আমরা চাই না যে কেউ নতুন করে ফ্যাসিস্ট হোক বা ফ্যাসিস্ট কেউ হয়ে আসুক, কিংবা ক্ষমতা পাওয়ার পরে কারোর মধ্যে ফ্যাসিজমের কোনো ভাব বা বহিঃপ্রকাশ ঘটুক। সাইফুল ইসলাম, আরেকটি বিষয় আপনার নজরে আনতে চাই, সেটি হচ্ছে 2013 সালের খবর, ঠিকাদারিতে অনিয়ম, ছাত্রলীগ সভাপতির হাতে লাঞ্ছিত প্রকৌশলী। বর্তমানেও তো একই অবস্থা, ঠিকাদারি তো থাকবে, ভবিষ্যতেও থাকবে। এই সংস্কৃতি থেকে আমরা বেরোতে কি আদৌ পারবো? যে চিত্রটা আসলে আমরা চেয়েছিলাম পরিবর্তন, কিন্তু সেটি চেঞ্জ হয়নি। এবং এই টেন্ডার ছাত্রলীগের আমলের কথা যদি আমি বলি, আপনি এখানে তো অনেক বড় কথা বললেন, ছাত্রলীগ তো একেবারে সিট বাণিজ্য থেকে শুরু করতো। এমন হয়েছে যে আমার ইডেন কলেজে এক ছোটো বোন আছে, ওর একটা সিট লাগবে, ওর বাড়ি হচ্ছে আপনার সেই বরিশালে। তো স্বাভাবিকভাবেই বরিশাল থেকে একটা মেয়ে এসে খুব কঠিন অ্যাকোমোডেট করা। তো আমার এক ফ্রেন্ড ছিল, ও ছাত্রলীগ মনে ছিল, তো ওরা আমি বললাম যে একটা সিট, বলে যে আমার যে নেত্রী, ওদের আবার নেত্রী আছে, নেত্রীদের মধ্যে গ্রুপিং থাকে, তো বলে আমার নেত্রী খুব ভালো, সে বেশি খায় না, অন্য নেত্রীরা 30,000 টাকা খায়, উনি 16,000 টাকা হলেই হবে। তো মানে খারাপের মধ্যে ভালোর অবস্থা দেখেন, হ্যাঁ, মোটের ভালো যেটা আর কি, মন্দের ভালো। তো এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে এইভাবে যখন একটা শিক্ষার্থী থেকে শুরু করে, যে একটা শিক্ষার্থী যে গ্রাম থেকে আসতো তাকে জিম্বি করে এভাবে টাকা নিয়ে সিট দেয়া, সেইখান থেকে এই টেন্ডারগুলো। এবং আমরা তো এই যে ছাত্রলীগের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গায় যে 1,000 কোটি টাকার দুর্নীতির কথা আমরা শুনছি, এবং ছাত্রলীগের একজন নেতা সে 1,000 কোটি টাকার মালিক। এরপরে 5 তারিখের পরের চিত্র দেখেন, এই যে এখনো অনেক ছাত্রলীগ নেতারা যারা এখন এই যে গুপ্ত হয়ে আছে বা যারা এখনো ওই যে পলাতক, তারা দেখেন বিদেশে আরামায়েশী জীবনযাপন করছেন। হ্যাঁ, তাদের বিভিন্ন সময় আমরা ছবি টবি দেখি যে মানে, তো তারা এই টাকা তারা কোথায় পেল? কালকে যদি আমার সেম পরিণতি হয়, আমার তো জেলখানায় গিয়ে হয়তো ফ্রি ভাত খাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। দিস ইজ দ্য রিয়েলিটি। তো আলটিমেটলি দেখেন তারা ওই একটা ইয়ের মধ্যে দেখছে। আবার যারা 5 তারিখের পরে বেনিফিশিয়ারি হয়েছে তারাও হয়তো সেম চিত্রটা হবে। আজকে আমাদের অনেক ইলেকশন করছে, ইলেকশনের হলফনামায় দেখি যে অনেকের 20 লাখ টাকার মালিক, কেউ 30 লাখ 40 লাখ টাকার মালিক, কেউ নিজেদেরকে অ্যাডভাইজার পরামর্শক হিসেবে তার মানে পরিচয় দিয়েছেন। তো পরামর্শক হিসেবে, অথচ সে মিনিস্ট্রিতেও ছিল, মিনিস্ট্রিতে থাকার ফলে গত 1.5 বছর তো তিনি কাউকে পরামর্শক হিসেবে পরামর্শ দেওয়ার সুযোগ পাননি। মিনিস্ট্রি ছেড়েছেন 3 মাস হয়েছে, 3 মাসে সে কিভাবে এত 15-20 লাখ টাকার মালিক হলেন? তো এ ধরনের নানান প্রশ্ন আমাদের মধ্যে আসে। আমরা নিজেরাও বিস্মিত হই যে আসলে রাষ্ট্রটি আসলে আমরা কিভাবে দেখতে চেয়েছিলাম এবং কি হচ্ছে। সাইফুল ইসলাম এই প্রজন্মের নেতা, তিনি এখনই হতাশ। আদিল মোহাম্মদ খান, আসলে এই প্রজন্ম যারা গণঅভ্যুত্থান করেছে তাদের কাছে আমরা জাতি হিসেবে ঋণী। হ্যাঁ, কেননা তাদের প্রজন্ম যদি রক্ত না দিত আমরা অন্তত এই পর্যায়ে অন্তত মুক্ত হতাম না। হ্যাঁ, তো এই ঋণটা আছে। এবং আবার দেখেন আমাদের মুক্তিযুদ্ধের সময় তাই হয়েছে, মুক্তিযুদ্ধ যারা করেছেন সেই প্রজন্মের কাছে আমরা ঋণ। তাদেরই কেউ কেউ ডিরেল হয়েছে, কেউ কেউ সমন্বয়ক সেজে, আবার কেউ কেউ হয়তো সেই অর্থে গণঅভ্যুত্থানে অবদানও নাই, সে পরবর্তীতে ভুয়া সমন্বয়ক হয়েছে। এভাবে করে তো একটা দেশে যে সম্ভাবনাটা ছিল সেই সম্ভাবনার বীজটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এই কারণে অনেকে এখন সমন্বয়ক পরিচয় দিতেও চান না। কারণটা কি? এই নামটা ব্যবহার করেই তো চাঁদাবাজিগুলো হয়েছে, টেন্ডারবাজি হয়েছে। এখন বাংলাদেশের টেন্ডারগুলোতে স্বচ্ছতা আনার জন্য একসময় আমরা শুনতাম ই টেন্ডার, ঠিক না? কিন্তু পরপর দেখে গেল ই টেন্ডারও সেই আসলে দুর্নীতির একটা মানে তার মধ্যে দুর্নীতি করার একটা মানে প্রক্রিয়া বের করা হয়েছিল। তাহলে আমাদের সরকারি প্রতিষ্ঠান এবং পলিটিশিয়ান যারা ক্ষমতায় আসবেন, সরকারে অংশ হবেন, তারা যদি মানে সেই অর্থে সত্যিকার অর্থে না চায়, এগুলো দূর করা সম্ভব না। কারণ আমরা জানি বাংলাদেশে সবচেয়ে বেশি আমরা এক সময় ছিল দুদকের নাম শুনতাম, কিন্তু দুদক দিয়ে তো আসলে বাংলাদেশে দুর্নীতি দূর করা যায়নি। হ্যাঁ, ওইটার নিচে অন্ধকার। এই কারণে আমরা আশা করেছিলাম, দেখেন প্রতিটি প্রতিষ্ঠানে দেখা যাবে যে 15-20-30% অতি দুর্নীতিবাজ কর্মকর্তা সরকারি অফিস আছেই। তাহলে এদেরকে যদি আপনি ছাঁটাই করতে পারতেন, তাহলে কিন্তু অন্য যারা আছেন তারা কিন্তু একটা মেসেজ পেতেন। কিন্তু দেখবেন যে মানে খুবই মানে দুর্লভ কয়েকজন ছাড়া সেই সবাই আগের মতন আছে। তাহলে এই যে একটা প্রাতিষ্ঠানিক সংস্কার, যে আলাপটা মানে সেভাবে হলোই না, শুধুমাত্র কিছু তত্ত্বকথার মধ্যে থাকলো। প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রথম ধাপ, আপনি রাজুকের নাম আসলো বা অন্য যে কোনো একটা সংস্থার নাম আসলো, তার টপ যারা দুর্নীতিবাজ তাদেরকে হাজতে ভরেন। কারণ এগুলো তো মানে এগুলো তো আপনাকে যদি রাষ্ট্র চায়, তাদের যে ডকুমেন্ট বের করা যে সে সত্যিকার অর্থে দুর্নীতি করেছে, ভুয়া মামলা না দিয়ে সত্যিকার দুর্নীতির মামলা দেওয়া তো রাষ্ট্রের জন্য সহজ। তার প্রপার্টি কোথায় আছে সেটাও বের করা সহজ। মানে আপনার প্রপার্টি এবং আপনার লাইফস্টাইল তো এবং ইনকামের তো একটা ব্যালেন্স থাকতে হবে। তো এই ব্যালেন্সটা যাদের নেই তাদেরকে আপনি পিক করতে পারতেন। তাহলে আপনি যদি সকল প্রতিষ্ঠানগুলোতে অন্তত মানে যারা টপ টায়ারে অতি দুর্নীতিবাদকে জেলখানায় ভরে ফেলতে পারতেন, তাহলে মানে নিচের যারা আছেন তাদের অটোমেটিক ঠিক হয়ে যেত। আপনার কাছ থেকে আরেকটি বিষয় একটু জানতে চাই,
2015 সালে খবর, খালেদা জিয়ার অফিসে অপারেশনের দাবি আজাদের, শামীম ওসমান চান নিঃশেষ করার একটি নির্দেশ। এই যে মানসিকতা যে শেষ করে দিতে হবে, জি, এই মানসিকতা তো এখনো আছে অনেকের মধ্যে। এবং সেটাই সবচেয়ে হতাশার, কেননা রাজনীতি তো থাকবেই, মানে প্রতিদ্বন্দ্বী থাকবে। রাজনীতি মানেটা কি? আপনি রাষ্ট্রের জনগণের জন্য একটা ভালো ম্যানিফেস্টো, ভালো একটা প্ল্যান আনবেন। আমি যদি বিপক্ষ হই, আমি আপনার যে ভালো আনবো, ঠিক আছে? এটা তো সুস্থ প্রতিযোগিতার জায়গা। কিন্তু আপনি একে অপরকে নিঃশেষ করে দিয়ে আপনি খালি মাঠে আপনি খেলবেন, এটা তো এর নাম রাজনীতি না, এটা হচ্ছে মাফিয়াতন্ত্র। হ্যাঁ, আমরা বিগত সময় যেটা দেখেছি, রাজনীতির নামে মাফিয়াতন্ত্র, আপনার ভোট ডাকাতি, হ্যাঁ, আপনার মানে আগের রাতের নির্বাচন, হ্যাঁ, আমি দামি নির্বাচন, এই যে, এবং যার মাধ্যমে বিরোধী মতকে নিশ্চিহ্ন করে দেয়া। এবং বিরোধী মত যে শুধুমাত্র রাজনীতি তাও না, রাজনীতির বাইরেও আপনি কোনো একটা দুর্নীতির বিরুদ্ধে আপনি সোচ্চার, আপনাকে নিশ্চিহ্ন করে দেয়া। হ্যাঁ, আপনি ধরেন কোনো একটা সশস্ত্র বাহিনীতে আপনি হয়তো আপনি ন্যায়ের কথা বলছেন, তখন আপনাকে নিশ্চিহ্ন করে দেয়া, গুম করে দেয়া। এই যে একটা চক্র, এই চক্রটাই তো আসলে বাংলাদেশকে একদম তিলে তিলে নিঃশেষ করে দিয়েছে। এখন আমরা চাই যে রাজনীতিবিদ একে অপরের সাথে সহনশীল হবে। দেখেন হাদির মৃত্যুটা যেটা আসলো, হাদি তো আসলে তার মৃত্যুটা তো রাজনীতিক, মানে সে যেই ইনসাফের কথা বলেছে, যে বাংলাদেশের কথা বলেছে, হ্যাঁ, সেটা হয়তো কেউ কোনো গোষ্ঠী পছন্দ করেনি, এবং যার ফলে তাকে রাজনৈতিক হত্যাকাণ্ড হলো। এবং শুধু হাদি না, হাদির পরে কিন্তু আরও বেশ কিছু হত্যাকাণ্ড হলো যারা সরাসরি রাজনীতির সাথে যুক্ত। যিনি রাজনীতির কথা বলবেন, তাকে যদি আমরা নিরাপত্তা না দিতে পারি, এর চেয়ে তো ব্যর্থতা কিছু হয় না। এমনকি অনেকে বলছে যে এই যে হাদির হত্যাকাণ্ডের আগেও সে তো থানায় গিয়ে জিডি করেছে, সে নিরাপত্তা চেয়েছে, কিন্তু তাকে তো সেভাবে নিরাপত্তা দেওয়া হয়নি। তাকে মানে একদম স্পষ্ট দিবালোকে খুন করার মতো দুঃসাহস দেখিয়েছে, এবং এতদিন পর্যন্ত তার মৃত্যুর কোনো সুরাহা হয়নি। দেখেন মানে, এবং আমরা দেখেছি যে কেউ বলছে সে ইন্ডিয়া চলে গেছে, এরকম বিভিন্ন ধরনের কথা, হত্যাকারীরা চলে গেছে। তাহলে রাজনীতির যে স্পেসটা, আপনি একটা সাধারণ মানুষ, আপনি চান দেশে রাজনীতি নিয়ে যদি এইভাবে কেউ প্রতিবাদ করতে চায়, তারও পরিণতি তো প্রায় একই বাস্তবতার মুখোমুখি হতে হবে। এবং দেখেন বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি, বড় দলের তো একটা প্রোটেকশন হচ্ছে তার দলটা বড়, তার কর্মী বাহিনী বড়। হাদি তো আসলে সে অর্থে স্বতন্ত্র একটা নিজে এসে করেছে। হ্যাঁ, তা এখন আমরা তো চাই যে রাজনীতির গুণগত পরিবর্তন করতে গেলে আমরা বলি যে ভালো মানুষরা রাজনীতিতে আসবে। সবার যে বড় দল থাকবে তাও না, কেউ ইন্ডিভিজুয়ালি আসবে, একটা কোনো একটা সংসদের হতে পারে, কোনো একটা রিজনের নেতা হতে পারে, কেউ অথবা নতুন দল গড়ার চেষ্টা করবে। তাহলে তার যখন অঙ্কুরে থাকবেন সে দলটা বা সে ব্যক্তিটা, তাকে প্রোটেকশন দেওয়ার তো রাষ্ট্রের তো মৌলিক দায়িত্ব, নাগরিক হিসেবেই তো দায়িত্ব। তাহলে সেই মৌলিক নিরাপত্তার জায়গাতে এই সরকার তো মারাত্মক ব্যর্থ হয়েছে। কারণ এই যে অস্থিরতা, এমনকি দেখেন এই সরকারের যেটা করা উচিত ছিল, পুলিশের একটা বড় সংস্কার, অথচ কার্যত রাষ্ট্রে এখন পুলিশ প্রায় নির্জীব। তাছাড়া নির্জীব পুলিশ থাকলে সেই দেশে তো আইন শৃঙ্খলা থাকে না। তাহলে কেন আপনি পুলিশের একটা বড় সংস্কার করতে পারলেন না? আমাদের তো তরুণরা ছিলেন, আপনি চাইলে রিক্রুটমেন্টও করতে পারতেন। আগের যারা পুলিশ সরাসরি গণহত্যার সাথে জড়িত ছিল, যাদের এভিডেন্স আছে, তাদেরকে তো আপনি সরিয়ে ফেলতে পারতেন। কেননা তারা তো ইতিমধ্যে দুর্নীতি করে কোটি কোটি টাকার তারা সম্পত্তি করেছে। তাকে আপনি চাকরিতে বরখাস্ত করতে আপনার তো এমন কোনো মায়ের কোনো প্রয়োজন নাই, এভিডেন্স আছে, আপনি অ্যাকশনে যান। কিন্তু পুলিশের কোনো সংস্কার হয়নি। এখন সেই পুলিশরাই এখন গণঅভ্যুত্থানকারীদেরকে তারা কী করছে, চিহ্নিত করে হ্যারাস করা, এটা হবেই। এবং হাদিয়ার এই ধরনের একটা এই ধরনের একটা চক্রান্তের শিকার। তাহলে কেন আপনি সংস্কারের ভাবনা হিসেবে আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে আপনি সংস্কারে নিলেন না? তার পরিণতি হচ্ছে যে আজকে জনগণ নিরাপদ, শুধু রাজনীতি যারা করে তারা নিরাপদ না। আপনি রাস্তায় আপনি কোনো ডাকাতের সম্মুখীন হন, দেখবেন পুলিশ তাকিয়ে তাকিয়ে দেখবে, সেভাবে আসবে না। হয়তো দু একজন ভালো পুলিশ নাই যে তা না, তারা আসবে, অধিকাংশ ক্ষেত্রেই তারা নির্বিকার আচরণ করবে। সাইফুল ইসলাম, আরেকটি বিষয় আপনার নজরে আনতে চাই, যোগাযোগ সহ নানা খাতে দুর্বলতা, ভালো নেই বাংলাদেশের মানুষ। তাহলে এই যে উন্নয়নের গল্প ছিল, এগুলো কি রূপকথা? উন্নয়ন যতটুকু হয়েছে সেখানে দুর্নীতিটা অনেক বেশি হয়েছে। মানে আপনার উন্নয়ন এবং কাজ, যেটা কোথাও যদি 1 কোটি টাকা বাজেট হয়ে থাকে একটা কাজে, সেখানে হয়তো ছোট করে বলতে 30 লাখ টাকার কাজ হয়েছে। কিন্তু ভবিষ্যতেও তো উন্নয়ন প্রকল্প চলবে। না, নিশ্চয়ই। এবং আমরাও তো চাই যে রাষ্ট্র শুধুমাত্র অবকাঠামোগত না, আমরা মনে করি যে একেবারে প্রান্তিক অঞ্চল থেকে শুরু করে রাজধানী ঢাকার প্রতিটি নাগরিক সমান সেবা পেয়ে তার জীবনটা আসলে পার করুক, এবং মানে গল্প না শুনুক, গল্প না হয়ে এবং বাস্তবতা আসুক, এবং একই সাথে রাষ্ট্রের এই অবকাঠামোগত উন্নয়ন যেন নাগরিকরা সঠিকভাবে ব্যবহার করতে পারেন এবং নাগরিকের জন্য উপযোগী করা যায়। ডেভেলপমেন্টে যেন রাষ্ট্র নিরাপদ থাকে। জি, আদিল মোহাম্মদ খান। হ্যাঁ, আমরাও উন্নয়ন চাই, এবং সেই উন্নয়নটা যেন সুষম হয়, এবং সেটা যেন সমাজের সবার কাছে পৌঁছায়। এমনকি গ্রামীণ এলাকাতে মানুষ যেন সঠিকভাবে নাগরিক সুযোগ সুবিধা দিয়ে পায়, সেটা আমাদের কনস্টিটিউশনে বলা ছিল। এখন রাষ্ট্রে যেখানে চেক যেটা করতে হবে,
আমাদের যারা রাজনীতি করেন তারা কিন্তু রাজনীতিকে তার ইনকাম করার একটা সোর্স এই জায়গা থেকে বেরিয়ে এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। জি, ধন্যবাদ আদিল মোহাম্মদ খান, ধন্যবাদ সাইফুল ইসলাম, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন এক পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ আসলে শাসকের শোষণ নয়, চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার প্রতিষ্ঠিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। প্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।